তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ, যোগ দেবেন শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার নেতারা। ঈদ ঘিরে চট্টগ্রামের মশলা বাজারে অস্থিরতা, পর্যাপ্ত মজুদ থাকলেও ব্যবসায়ীদের নানা অজুহাত, ভোক্তাদের ক্ষোভ। এবং পাবনার বেড়ায় আতঙ্ক ছড়াচ্ছে যমুনার ভাঙন, হুমকিতে কবরস্থান সহ বেশ কিছু স্থাপনা, ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। শুরুতেই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের খবর। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা 7:15টায় শপথ অনুষ্ঠান ঘিরে দিল্লি জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার নেতারা। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে কংগ্রেস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। নতুন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন নরেন্দ্র মোদী। ভারতীয় সময় রোববার সন্ধ্যা 7:15টায় রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের সদস্যরাও শপথ নেবেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার যুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার ডাহাল এবং ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠান ছাড়াও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন তারা। শপথ গ্রহণ উপলক্ষে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানকে সামনে রেখে আবারও বৈঠকে বসার কথা রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোটের। বৈঠকের আলোচ্য বিষয় হবে মন্ত্রণালয় ভাগাভাগি। এইদিকে লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুল গান্ধীকে মনোনীত করেছে কংগ্রেস। শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। এদিকে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে ঢাকা ছেড়ে যান তিনি। দুপুর 12টার দিকে উড়োজাহাজটি পৌঁছায় দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ারফোর্স স্টেশনে। সেখানে ভারতের পররাষ্ট্র সচিব মুক্তেশ পরদেশি, ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান যোগদান শেষে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশ ভোজে। কোরবানির ঈদ সামনে রেখে চট্টগ্রামের পাইকারি বাজারে ধনিয়া, এলাচ, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ সহ বিভিন্ন মশলাজাত পণ্যের দাম বেড়েছে। তবে চাকতাই ও খাতুনগঞ্জে মশলার পর্যাপ্ত মজুদ থাকলেও আমদানি কম হওয়ার অজুহাত দাঁড় করাচ্ছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম ব্যুরো থেকে বেলাল হোসেন রুবেলের ক্যামেরায় আফসানা নূরের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া। কুরবানির ঈদের অন্যতম অনুষঙ্গ মশলা। এ সময় চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। সেই সুযোগে চাঙ্গা হয়ে ওঠে মশলার বাজার সিন্ডিকেট। এবারও যেন তার ব্যতিক্রম নয়। আমদানি কম হওয়ার অজুহাতে গত এক সপ্তাহে যেসব মশলার দাম বেড়েছে তা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। তারপরও পুরো মশলার বাজার সিন্ডিকেটের কবলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। যেগুলো খাওয়ানোর দরকার সেগুলোর দিকে তো নজর নেই। এলাচি আর যেটার দরকার নেই, রাজকীয় আইটেম যেটার উপর কোনো মানুষের কোনো প্রয়োজনই নেই, সেটা নিয়ে তো মাতামাতি করে ব্যবসার ক্ষতি করার দরকার নেই। ঈদ নিয়ে এই জিনিসপত্রের দাম এগুলো না বাড়াই উচিত। দেশের মধ্যে যারা এই দুর্নীতি করতেছে ওদেরকে ধরে আইনের আওতায় আনা হোক। ব্যবসায়ীরা জানান, ডলার সংকট ও আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে দেশে মশলার দাম বেড়েছে। ডলার সংকটের জন্য ইম্পোর্ট করতে পারতেছে না বা বিভিন্ন কারণে, তো একটা সুযোগ তো ব্যবসায়ীরা নিতেই পারে। পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, আদার দাম বেশি, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। জিরার কেজি আপনার 700 থেকে উপরে গেছে গিয়া। তারপর এলাচি ছিল 1600 টাকা বা 1400 টাকা, এখন এলাচি আমরা 3400 টাকা 3500 টাকা। কয়েকটি মশলাজাত পণ্যের দাম বাড়লেও ঈদের আগে আর কোনো দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানান এই ব্যবসায়ী নেতা। সামনে আমাদের ঈদের যাহার উপলক্ষে আমরা যথেষ্ট প্রস্তুতি আছে,
মালের কোনো সবার ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। মাল যেগুলি দাম কমতেছে এগুলি বাড়ার আশঙ্কা নেই। এখানে যদি দরের দাম যদি না বাড়ে তাহলে মালের দাম বাড়বে না। তবে ঈদ আসলেই বিভিন্ন মশলার দাম বৃদ্ধিতে ক্রেতারা নিরুপায়। বাজার তদারকির মাধ্যমে সংকট সমাধানের দাবি ভোক্তাদের। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যের দায় এককভাবে নিতে রাজি নন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় বাজার স্থিতিশীল রাখতে তদারকি বাড়ানো সহ চোরাই পথে পণ্য আসা বন্ধের দাবিও জানান তারা। এতে অন্যায়ভাবে দাম বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উষা ফেরদৌসের রিপোর্ট। কোরবানির ঈদ সামনে রেখে মশলা বাজারে শুরু হয়েছে অস্থিরতা। এ নিয়ে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গেল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.89%। মূল্যস্ফীতির চাপ বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না মানুষের আয়। এতে আক্ষেপ জানিয়ে বাজার নিয়ে নিজেদের সীমাবদ্ধতা তুলে ধরেন ব্যবসায়ীরা। 1 কেজি এলাচিতে বর্তমান বাজারে 2 থেকে 2.5 ট্যাক্স দিতে হবে, তাহলে ভোক্তাদের কি অবস্থা হবে? বাংলাদেশে আর ভারতীয় চিনি চোরাচালান চিনি সরবরাহে পরিণত হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনার ব্যবসায়ীদেরকে এইভাবে আপনার জিল্লাতিপাড়া করতেছেন, লাজ্জিত করতেছেন। বাজারে পণ্য মূল্য নিয়ে শুভঙ্করের ফাঁকির কথা তুলে ধরা হয় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে। মূল্য তালিকায় প্রদর্শন করা হয়েছে, হয়তো দেখা যাচ্ছে যে 3000 টাকা এলাচির দাম, কিন্তু ক্যাশ মেমোতে আমরা দেখলাম যে 3500 টাকা নেওয়া হয়েছে। ফলে অতিরিক্ত তাহলে আমরা 500 টাকা বেশি নেওয়া হচ্ছে। এইরকম অসামঞ্জস্যতা আমরা পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচএম শফিকুজ্জামান বলেন, বাজারে অস্থিরতা খতিয়ে দেখতে তদারকি বাড়ানো হবে। গরম মশলার যে আইটেমগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আপট্রেন্ড, অর্থাৎ এগুলোর মূল্য কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে এবং সেই প্রবণতা এখনো আছে। অর্থাৎ সেই অবৈধ যারা এই কাজগুলো করে, সেখানে আপনারাও আমাদের সাথে এখানে স্ট্রং ভূমিকা রাখবেন। বৈশ্বিক সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে হবে বলেও মন্তব্য করেন ভোক্তা ডিজি। উৎপাদনের ক্ষেত্রে আমাদের উৎপাদন কষ্ট অনেক ক্ষেত্রেই বেড়েছে, বীজের দাম বেড়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত দেশের 19 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোট একটানা বিকেল 4টা পর্যন্ত চলবে। এসব উপজেলায় ব্যালট পেপার ও ইভিএম 2 মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। 19 উপজেলায় চেয়ারম্যান পদে 119, ভাইস চেয়ারম্যান পদে 132 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 79 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 8 মে শুরু হওয়া কয়েক ধাপের উপজেলা নির্বাচন আজ শেষ হচ্ছে। তবে কয়েকটি উপজেলায় মেয়াদ পূর্তি না হওয়ায় নির্বাচন হবে আগামী বছর। পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় ভোটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, কেমন দেখছেন ভোটের চিত্র এবং ভোটার উপস্থিতি কেমন? সকাল 8টা থেকে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালী সদর উপজেলা সহ 3টি উপজেলা, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি উপজেলা নির্বাচন 29 মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় রিমেলের কারণে স্থগিত হওয়া সেই নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। পটুয়াখালী এই 3টি উপজেলায় মোট 4,80,000 ভোটার কিন্তু আজকে ভোটাধিকার প্রয়োগ করবেন। 4টি উপজেলায় মোট 12 জন চেয়ারম্যান পদে এবং 15 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 18 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা এখানে কিন্তু সারিবদ্ধভাবে এই প্রচন্ড গরম উপেক্ষা করে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু এই যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা এখন এখানে উপস্থিত আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। আমরা এখন তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে পটুয়াখালী সহ এই যে বরিশাল উপজেলা, যে কোনো উপজেলায় নির্বাচন হচ্ছে, নির্বাচনের আসলে পরিবেশটা কেমন এবং আপনাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আজকে পটুয়াখালী জেলার 3টি উপজেলা এবং বরিশাল বিভাগে 12টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একেবারে মুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখেছেন সকাল থেকে আমি প্রায় 4টি কেন্দ্র পরিদর্শন করেছি। ভোটারদের উপস্থিতি উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। ভোটারের উপচে ভিড় পরিলক্ষিত হচ্ছে পথে এবং কোনো জায়গায় বাধা পরিলক্ষিত হচ্ছে না। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আসতে পারে
এবং ভোট প্রদান শেষে যাতে বাড়ি ফিরে যেতে পারে এই ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করেছে। আপনারা জানেন এই নির্বাচনে আমরা পর্যাপ্ত পরিমাণে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তা এই কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে একজন করে দিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, স্ট্যাকিং ফোর্স আছে, রিজার্ভ ফোর্স আছে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছিলেন যে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিয়োজিত আছে। তো পটুয়াখালী 3টি উপজেলা থেকে এই ছিল আমার কাছে নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ। যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এতে হুমকির মুখে রয়েছে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও মসজিদ সহ বেশ কয়েকটি স্থাপনা। ফলে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আর এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাবনা থেকে ইকবাল হুসাইনের তথ্যে আর জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদা সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে নদী ভাঙনের কবলে। ইতিমধ্যেই চরসারাশি ও চর নাগদা গ্রামের ভাঙন কবলিত মানুষগুলো অন্যত্র চলে যাচ্ছে। নতুন ভারেঙ্গা ইউনিয়নের নেওলাইপাড়া গ্রামের ফসলি জমি ভেঙে বিলীন হচ্ছে নদীতে। নদীটা ছিল অনেক ফাঁকে, সেখান থেকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আমাদের গরুস্থানটা পাওয়া আর কি। এই গরুস্থানটা পাওয়াটা আবার গ্রামগুলো ঝুঁকি পড়লো। এমতো অবস্থায় আমরা হুমকির মুখে আছি, চরম আতঙ্কের মধ্যে আছে। বসবাসের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব জীবনযাপন করছে অনেক পরিবার। পানি উন্নয়ন বোর্ড থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। বিশেষ করে দায়িত্ব আমাদের গ্রামের জন্য এবং আমার এই কবরস্থানের জন্য। নদী রোধ করার জন্য আমরা বারবার আবেদন করতেছি, বস্তা ফালাই আমাদের ভালো হয়। যদি বাড়িঘরও ভেঙে দেয় তাহলে আমরা কই যাবো? যেখানে নদী ভাঙতে প্রায় বাড়ির কাছাকাছি আসছে। তবে বরাদ্দ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক 2-3 বার ভিজিট করা হয়েছে এবং ওনারাও আশ্বাস দিয়েছে যে কাজ বাস্তবায়ন হবে এবং কাজ বাস্তবায়ন হলে আমরা আশা করি আল্লাহর অশেষ দয়া হয় তাহলে আমরা নদীর ভাঙন প্রতিহত করতে পারবো। ভাঙন রোধে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে এমন প্রত্যাশা ভাঙন কবলিতদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বহুমুখী ব্যবহারের মাধ্যমে পাট ও চামড়া শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে সরকার কাজ করছে বলে জানালেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। শনিবার ফরিদপুরে পাট খাত সংশ্লিষ্ট অংশীদারদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পাট চাষ ও এর বহুমুখী ব্যবহার নিয়ে কৃষক পর্যায়ে তদারকি বাড়াতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পাটজাত পণ্য এবং চামড়া শিল্পকে বিশ্ব বাজারে বাজার দখল করার জন্য তাগিদ দিচ্ছে, যাতে করে আমরা সমান তালে এগিয়ে যেতে পারি। সেই কারণে আমরা ছুটে বেড়াচ্ছি। নানা সীমাবদ্ধ সত্ত্বেও দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক শক্তিশালী বলে মনে করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরের বিরলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুস্থ রোগীদের অনুদানের চেক ও অসচ্ছল ভিক্ষুকদের ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। গ্রাম থেকে গ্রামান্তরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক সচল করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রথমে দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই আছে প্রথম আলো। তারা শিরোনাম করেছে সোনা চোরাচালান দ্বন্দ্বে খুন, কলকাতায় সংসদ সদস্য খুন, চাপ মুক্তির আনন্দের এক জয়। আছে ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুশাসন ও যথাযথ তদারকি এফবিসিসিআই। আছে সমকাল। তারা শিরোনাম করেছে পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট, বরাদ্দ কম, কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ।
বাংলাদেশ প্রতিদিন। পুলিশের গুলিতে পুলিশ নিহত, মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে অভিযুক্ত আটক। কেমন হবে মোদির সরকার? কি পেলাম এই বাজেটে? বাড়ছে কিস্তি, বাণিজ্য সংগঠন সানেম। আছে যুগান্তর। পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ, প্রযুক্তির সহায়তায় বেরিয়ে আসছে নতুন নাম। আছে দেশ রূপান্তর। অস্ত্র না কেনায় যুক্তরাষ্ট্রের গোস্বা, সরকারের ঋণ ব্যবসায়ীর মাথা ব্যথা। ঝড়ঝাপটায় টিকে থাকলো খেলাঘর। বণিক বার্তা। আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছড়াবে। The Daily Star. Power gets a third of taka 10,08,240 crore subsidies. Laurels for women breaking the barriers. এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। মনির, কালো টাকা যে সাদা করার 15% কর, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে বাজেট প্রস্তাবিত বাজেট উত্থাপন করার দিন থেকেই কিন্তু বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা তারা বাজেটের উপরে প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তবে সবচেয়ে যে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে এই কালো টাকা, অর্থাৎ অপ্রত্যাশিত আয়, যে টাকার আসলে কোনো বৈধতা নেই, কর বহির্ভূত আয়, অসৎ পথেও আয় করতে পারে। তো সেটিকে মাত্র 15% কর দিয়ে এটিকে বৈধ করা যাবে, এটা আসলে টোটালি অযৌক্তিক। তাহলে আমরা রিসেন্ট একটি ঘটনা খুবই আলোচনার জন্ম দিয়েছে, সমালোচনার জন্ম দিয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, তিনি কিন্তু আর্থিক অনিয়মের জন্য তাকে মামলা করেছে। তো তার আয়টাও কিন্তু অপ্রত্যাশিত আয়। তাহলে কি সে যে হাজার হাজার কোটি টাকা যে অবৈধভাবে উপার্জন করেছেন, রিসোর্ট করেছেন, অনেক অঢেল সম্পত্তি করেছেন, তাহলে কি 15% ভ্যাট দিয়েই কি তার সেই অবৈধ সম্পত্তিগুলো বৈধ করে নিতে পারবে? তো এটা আসলে অযৌক্তিক। কারণ দেখেন, একজন বৈধ করদাতা, একজন সৎভাবে উপার্জন করে, আমরা যারা চাকরি করি বা যারা ব্যবসা করছে, তারা কিন্তু কর দিচ্ছে। এটা আমাদের মানে ঘাম পানি করা, মানে রক্ত পানি করা টাকা। তা আমরা কিন্তু ক্ষেত্র বিশেষে যদি করমুক্ত আয়সীমা রাখা হয়েছে 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখের পরে গেলে আমার একটা কর দিতে হবে। তারপর যদি 20 লাখ টাকা ইনকাম হয়, সেক্ষেত্রে 30% পর্যন্ত কর দিতে হবে। তাহলে আমি কিন্তু আমার বৈধ টাকা, আমার রক্ত ঘাম পানি করার টাকা আমি 30% দিচ্ছি, আর যারা অবৈধভাবে উপার্জন করেছে তারা 15% দিয়ে বৈধতা পাচ্ছে। তো এটি নিয়ে প্রধানমন্ত্রীও আসলে সমালোচনা, তারও দৃষ্টি এড়ায়নি। তিনি বলেছেন যে এটি আসলে একটি টোপ। তো আমার মনে হয় কি যে আপনি হয়তো জানেন যে দীর্ঘ 2 বছর ধরে ব্যাংকিং খাতে টালমাটাল অবস্থা, তারল্য সংকট প্রকট হয়েছে। তো এই ব্যাংকিং খাতকে চাঙ্গা রাখার জন্য একটা কৌশল হতে পারে, যেহেতু আমাদের অর্থমন্ত্রী তিনি অর্থনীতির বেশ ভালো বোদ্ধা, হয়তো তার নিজস্ব একটা পলিসি থাকতে পারে। তো এটি আমি বলবো টোটালি অযৌক্তিক। ঠিক আছে, দেশ রূপান্তরে আছে যে তারা শিরোনামটি করেছে যে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কম, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে হতাশাজনক। কারণ সামাজিক নিরাপত্তা, কারণ এখন আপনি দেখেন যে বাজারে কিন্তু আগুন, নিত্য পণ্যের বাজারে আগুন, সবকিছুর দাম বৃদ্ধি, এদিকে মূল্যস্ফীতিও প্রকট, প্রায় 10-এর কাছাকাছি। এটি কিন্তু চলমান 1 বছর ধরে চলছে। তো সব মিলে আসলে সামাজিক নিরাপত্তা খাতে একটু বরাদ্দটা বাড়ানো উচিত ছিল, কিন্তু যদিও বরাদ্দ যথেষ্ট রয়েছে, কিন্তু এর মধ্যেও কিছু কথা থেকে যায়। কারণ যে অর্থ বরাদ্দ দিয়েছে তার 3 ভাগের 1 ভাগ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সহ বিভিন্ন সুযোগ সুবিধা, তারপরে আরও কিছু আছে যে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সামাজিক নিরাপত্তা খাতের। এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের মানে আসলে খুব সুফল আসবে না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে যেই দ্রব্যমূল্য বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই বাজেটটাকে জনকল্যাণমুখী এবং নিম্নবিত্তদের কল্যাণ যাতে হয়, সেই দিকটা বিবেচনা করে আসলে বাজেটে সামাজিক বরাদ্দ খাতে একটা ভালো বরাদ্দ দেওয়া সহ এইসব যেই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই বরাদ্দগুলো বাড়ানো উচিত ছিল। জি মনির, বিশ্বকাপের যে চাপ মুক্তি আনন্দের এক জয়, এটাকে আপনি কিভাবে দেখছেন?
আসলে অনেক হতাশার গল্পের মাঝেও বাংলাদেশের কালকের যে জয়টা, এটি আমাদের হৃদয়কে উদ্বেলিত করে নিশ্চয়ই। কারণ আমরা তো সব যত কিছুই হোক, বাংলাদেশ ভালো খেলুক আর না খেলুক, সাপোর্ট কিন্তু আমাদের বাংলাদেশকেই দিই। তো সেক্ষেত্রে বিশ্বকাপের প্রথম ম্যাচেই একটা ভালো দলকে, শ্রীলঙ্কার মতো একটা দলকে টাইগার শিবির হারিয়েছে, তো এটি নিঃসন্দেহে ইতিবাচক। এবং আমার মনে হয় যে বিশ্বকাপের শুরুটা, এই দুর্দান্ত শুরুটা বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতে প্রভাব পড়বে। আমি আরেকটি প্রথম আলোর যেটি গুরুত্বপূর্ণ শিরোনাম, যে চোরাচালান দ্বন্দ্বে খুন হয়েছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। তো আসলে আমি বলবো যে দেশে এক প্রকার সুশাসনের ঘাটতি এবং জবাবদিহিতার ঘাটতি রয়েছে, যার কারণে একজন জনপ্রতিনিধি, এই যে আমরা যদি বলি যে ঝিনাইদহ কালীগঞ্জ সীমান্তের কোটচাঁদপুর সীমান্তে দিয়ে যে চোরাচালানের যেই রুটটা, এটি কিন্তু টোটালি নিয়ন্ত্রণ করতে হয় যে এমপি, আমরা বিশেষ করে গণমাধ্যমে জেনেছি। এবং এমপির যে স্থানীয়রা, তারাও কিন্তু আসলে আমরা শুনেছি যে মিষ্টি বিতরণও করেছে। তো একটি দেশে যখন আইনের সুশাসনের ঘাটতি থাকে, জবাবদিহিতা থাকে না, তখন কিন্তু এটি এরকম ঘটনা আমরা আরও দেখব। মনির, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, এই ছিল সকাল 9টার আয়োজনে। শেষ করব মোহনা সংবাদ, যাবার এই শিরোনামগুলো আরও একবার। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় নরেন্দ্র মোদীর শপথ, যোগ দেবেন শেখ হাসিনা সহ দক্ষিণ এশিয়ার নেতারা। ঈদ ঘিরে চট্টগ্রামের মশলা বাজারে অস্থিরতা, পর্যাপ্ত মজুদ থাকলেও ব্যবসায়ীদের নানা অজুহাত, ভোক্তাদের ক্ষোভ। এবং পাবনার বেড়ায় আতঙ্ক ছড়াচ্ছে যমুনার ভাঙন, হুমকিতে কবরস্থান সহ বেশ কিছু স্থাপনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।